রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ, পথে পথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ধর্ম নির্বিশেষে সবাই আপনার এক, এই সার্বভৌমত্বে আমরা কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দিব না। বাংলাদেশকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র হবে এটা আমরা আমাদের জায়গা থেকে শক্ত হাতে এটা প্রতিহত করব। শেখ হাসিনার অনুপস্থিতিতে অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলতে বাধা নেই, প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে পরামর্শক টবি ক্যাডম্যান। We will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. সমতলের সঙ্গে পার্বত্য এলাকার ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান আন্তর্জাতিক পর্বত দিবসে প্রধান উপদেষ্টা। এবং নতুন আলু আসার পরও নিয়ন্ত্রণহীন বাজার, দাম কমানো চ্যালেঞ্জিং বলছেন অর্থ উপদেষ্টা। কমারটা কেউ কিছু বলে না, বাড়ারটা বলবে, স্বাভাবিক অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ভারতীয় আগ্রাসন, দেশটির গণমাধ্যমের অপপ্রচার, কূটনৈতিক মিশনে হামলা ও দিল্লি হাইকমিশন সহ বিভিন্ন সীমান্ত অভিমুখে কট্টর সংগঠনের কর্মসূচির প্রতিবাদে চলছে বিশাল লং মার্চ। আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চের পথে পথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেশবাসীর। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা, সে দেশের রাজনৈতিক নেতা ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে যখন দেশব্যাপী সোচ্চার, তখন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভারতকে কড়া বার্তা দিতেই আয়োজন করা হয় আগরতলা সীমান্ত অভিমুখী এই লং মার্চ। আর লং মার্চ সফল করতেই শীতের সকালে এভাবেই নয়াপল্টনে ভিড় জমায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লং মার্চকে ঘিরে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা সহ নানা রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয় দলের কর্মী সমর্থকরা। এ সময় তাদের কণ্ঠে ছিল ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়। ভারতীয় যে আগ্রাসন এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতে যে একটা নতুনভাবে চক্রান্ত শুরু করেছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, এই জন্য আমরা আজকে এই লং মার্চের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা নিয়মিতই চক্রান্ত করতেছে। বাংলাদেশকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র হবে এটা আমরা আমাদের জায়গা থেকে শক্ত হাতে এটা প্রতিহত করব। বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করে বা তাদের তাবেদার রাষ্ট্র মনে করে। আমরা চাই আমাদের সাথে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় ভারতীয় আগ্রাসন ও দিল্লির পররাষ্ট্রনীতির সমালোচনা করেন তিনি। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। পাশাপাশি ভারতের অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথাও উঠে আসে তার বক্তব্যে। বলেন, দিল্লির দাসত্ব এদেশের মানুষ মেনে নিবে না। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। সংক্ষিপ্ত সমাবেশ শেষে গাড়িবহর নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করে দলের নেতাকর্মীরা। আখাউড়া স্থলবন্দরে 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণের বার্তা দেওয়া হবে বলেও জানান দলটির কর্মী সমর্থকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
আগরতলা অভিমুখী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ এই মুহূর্তে রয়েছে আখাউড়ার কাছাকাছি। সেখানে অনুষ্ঠিত হবে সমাবেশ। এই বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, আপনি তো সারাদিনই লং মার্চের সাথে আছেন, তো এই লং মার্চতেই পথে নেতাকর্মী এবং স্থানীয় যারা জনগণ রয়েছেন তাদের মাঝে আসলে কেমন সাড়া ফেলেছে? সারা তো অবশ্যই ফেলেছে। এই পুরো পথ জুড়ে আমরা যখন ঢাকা থেকে রওনা করে হানি ফ্লাইওভার হয়ে নারায়ণগঞ্জে এবং এর আগে চিটাগং রোড অর্থাৎ যাত্রাবাড়ি এলাকার দুই পাশে আমরা যেটি দেখেছি, নেতাকর্মী, তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তার দুই ধারে দাঁড়িয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। এবং আজকের যে লং মার্চের যে উদ্দেশ্য, সেই লং মার্চের উদ্দেশ্য সফল করার জন্য অর্থাৎ বিদেশি আগ্রাসন রুখে দিতে ঐক্যবদ্ধতার যে বার্তা দিতে চায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সে বার্তা দিতে তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। এবং পুরো পথ জুড়ে আমরা সাধারণ মানুষ দেখেছি, বিএনপির নেতাকর্মী দেখেছি যারা অভিবাদন জানিয়েছে। এবং আমরা যেহেতু গাড়ি বহরের সাথেই ছিলাম এবং এরপরে ভৈরবে পথে পথে অনেকগুলো পথসভার আয়োজন ছোট আকারে ছিল, যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা দুই চারটি শব্দ বাক্য ব্যবহার কথা বলেই নির্দেশনা দিয়ে তারা কিন্তু আবারও সামনে অগ্রসর হয়েছে। যেহেতু এই পুরো পথটি দীর্ঘ পথ এবং এই লং মার্চের যেহেতু 9টার দিকে শুরু হয়েছে ঢাকা থেকে, এবং যেহেতু সড়কটি বলা যায় ঢাকা আখাউড়ার যে সড়কটি রয়েছে, আমরা মহাসড়ক যেটি দেখেছি, সে বড় সড়কে যেহেতু স্বাভাবিকভাবেও যান চলাচলের চাপ থাকে, সেই সাথে হাজারের উপরে গাড়ি আজকে যুক্ত হয়েছে এই লং মার্চকে উদ্দেশ্য করে। সেক্ষেত্রে সেখানে একটি বাড়তি চাপ ছিল এবং পথে পথে যেহেতু নেতাকর্মীরা ছিল, তাতে করে খুব দ্রুতই যে আগানো গিয়েছে তা কিন্তু না। তবে আজকের যে উদ্দেশ্য, কিছুক্ষণের মধ্যেই যে আখাউড়া যে স্থলবন্দর সেটিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। আমরা একেবারে অগ্রভাগ থেকে অনেকটাই এগিয়ে এসেছি এবং দু একটি গাড়ি দেখা যাচ্ছে এখনও লং মার্চের যেই ঢাকা থেকে যারা রওনা করেছে তারা বিচ্ছিন্নভাবে কয়েকটি সড়ক হয়ে যাচ্ছে, বাইপাস হয়ে যাচ্ছে, যেহেতু প্রধান সড়কে প্রচণ্ড যানজটের কারণে। তবে আমরা যেটি দেখেছি এবং এর আশপাশের এলাকার এবং এই প্রত্যেকটি পথ জুড়ে যে উপজেলার কিংবা তৃণমূলের ওয়ার্ডের যেই নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু গাড়ি বহরের সাথে যুক্ত হয়েছে এবং ঢাকার যে গাড়ি বহর সেটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে আখাউড়া স্থলবন্দরে এবং সেখানে তারা কথা বলবেন, সমাপ্ত করবেন। এবং আজকে ঢাকা আগরতলা যে লং মার্চের বিএনপির 3টি অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের যে উদ্দেশ্য করা, তারা একটি স্মারকলিপিও দিয়েছিল ভারতীয় হাইকমিশনে এবং বাংলাদেশে ভারতে নিযুক্ত অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যে উপ সহকারী হাইকমিশনে যে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা সহ এই কয়েকদিনে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে মিডিয়ার অপপ্রচার চালিয়েছিল তারই প্রতিবাদে আজকের এই লং মার্চ এবং এই লং মার্চ সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে বিএনপির লং মার্চের সবশেষ। সহকর্মী সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে পুলিশ দেশের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন গেট থেকে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু হয়। এ সময় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা বলেন, দেশের প্রয়োজনে ৭১-এর মতো আবারও রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর কাকরাইল মৎস্য ভবন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি জমা দেয়। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এর আগে সাবেক সেনা কর্মকর্তারাও প্রতিবাদ করেছেন। সেই 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমার প্রতিবেশী দেশে একটা বিতাড়িত একজন ব্যক্তি আছেন, তাদের নির্দেশনায়
তাদের প্ররোচনায় এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য হীন প্রচেষ্টা তারা করে যাচ্ছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কাজ চলতে কোনো বাধা নেই। গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। ভারতের উচিত বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেওয়া। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পরামর্শক টবি ক্যাডম্যান। জাহিদ হাসানের প্রতিবেদন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় জামায়াতের অভিযুক্ত শীর্ষ নেতাদের আইনি সহায়তা দিতে যোগাযোগ করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী টবি ক্যাডম্যানের সাথে। তবে তাকে আটকে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার কাজ শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দিতে আমন্ত্রণ জানায় অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে তার অভিব্যক্তি জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টবি ক্যাডম্যান। শুরুতেই ট্রাইব্যুনালের কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ভারতের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেয়া। তাকে আইন অনুযায়ী ফেরত আনারও সুযোগ রয়েছে। I've had the opportunity to discuss with the investigators and the prosecutors this morning. I'm hugely impressed with the work that they've done. The work has been done to a very high professional standard. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব। প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। The ICT Act has gone through some amendments with a view to ensuring that international standards are maintained, the highest standards are maintained, and that any investigation, prosecution and trial আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কাজ করা হচ্ছে। যেসব দেশ মৃত্যুদণ্ড সমর্থন করে না তাদের সঙ্গেও বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান টবি ক্যাডম্যান। Obviously there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. আর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন, আসামি পক্ষ চাইলেও বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি, অর্ধশতাধিক নেতা, আমলা, সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি ও গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। সচিব পর্যায়ে বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে ঢাকা, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক ঘটনায় ভারতের কাছে যৌক্তিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যদিও ভারত কী ব্যবস্থা নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। নাইম আবিরের প্রতিবেদন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ধর্মীয় উস্কানি, আগরতলায় কূটনৈতিক মিশনে হামলা সহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় হয়ে গেল দুদেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে উঠে আসে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। বৈঠকে ভারত থেকে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহ দেখানো হয়। বলা হয়, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা। আর সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে জানানো হয় উদ্বেগ। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future
ঢাকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও বলা হয়। জানিয়ে দেয়া হয়, শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধ, পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে জোর দেয় ঢাকা। সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সব মিলিয়ে বৈঠকে ভারতকে যেসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা, সেগুলোকে বাংলাদেশের জোরালো অবস্থান বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতকে কখনো বাংলাদেশের কোনো সরকার এমনভাবে বলেনি। সাধারণত ভারতের সাথে কূটনৈতিক বৈঠকগুলোতে আমরা এগুলোর আগে কখনো বলতে দেখিনি। সেটি হলো যে ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ এটা পছন্দ করি না এবং এটা আমরা মেনেও নিব না। এই যে মেসেজটা, এটার মানে হলো এই যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব, স্বাধীনভাবেই নিব। এটি আমার মনে হয় একটা শক্ত অবস্থান ভারতের প্রতি আমাদের, এবং আমাদের একটা শক্ত মেসেজ। মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না, তো আমার মনে হয় এটা শুরু। কারণ ভারতের মতো একটা হিজেমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে এখন মাথা উঁচু করে কথা বলতে পারছে, এটা প্রথম ধাপ। এরপর হবে এটার অ্যাকচুয়ালাইজেশন। যখন বাস্তবায়ন ঘটবে, তখন আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু তার নিজের পায়ে দাঁড়াবে এবং তার শক্তিকে জানান দিবে। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে, যাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সমতা ও ন্যায্যতার সম্পর্ক। জুলাই আগস্টের ঘটনার পরে বলতে গেলে কূটনীতি থেকে সরে গিয়েছিল। দুই দেশের সম্পর্কের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা থেকে তারা দুই দেশে মনে করলো কূটনীতির মধ্যে যাওয়া দরকার, এবং তারপর থেকেই আমরা দেখলাম যে পররাষ্ট্র সচিব ভারতের, সেও বাংলাদেশে আসার জন্য কথা বললে এবং আসলো, মিটিংও হলো। অন্য কথায় দুই দেশ এখন কূটনীতির মধ্যে তারা রাজি হয়ে গেল। গেল 15 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফা উল্লেখ করে এই বিশ্লেষক বলছেন, সমতা আনতে না পারলে দুদেশের সম্পর্ক টেকসই হবে না। কেন আমরা ট্রানজিটকে বলছি একতরফা হচ্ছে, এই আমি সবসময় বলে এসেছি যে যে কোনো সম্পর্ক যখন একতরফা যদি হয়, বিশেষ করে এই ট্রানজিট কানেক্টিভিটির ব্যাপারে, সেটা কিন্তু টেকসই হয় না। কারণ দুই দেশের জনগণ যদি লাভ না করে, ওটা একসময় না একসময় বাধা আসবেই। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক সফল মনে করা হলেও এখন দেখার বিষয় সম্পর্ক উন্নয়নে ভারত কি পদক্ষেপ নেয়। নাঈম আবির, এখন, ঢাকা। সমতলের সঙ্গে পার্বত্য এলাকার জনগণের ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অনিয়ম দেশের সব জায়গাতেই রয়েছে, তবে পার্বত্য এলাকায় একটু বেশি অনিয়ম হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বনজ প্রাকৃতিক যে সম্ভার আছে তা দেশের আর কোথাও নেই। এটি দেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে এর বিপরীত, যা মানা যায় না। পার্বত্য এলাকা যেন পিছিয়ে না থাকে, সেজন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিজেদের মধ্যে যে ভেদাভেদ যদি থাকে, আমাদের সঙ্গে সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করে এটা বাধা হিসেবে থেকে যাবে, আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে। আমরা বাধাকে অতিক্রম করবো, সবার সঙ্গে বসবো, আপনাদের উন্নতি কি দেশের উন্নতি সেটা সবাইকে বোঝাবো, তাহলে আমরা একটা পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে থাকতে হবে। কারণ এটাই আমাদের জায়গা, এটা থেকে আমাদের দুনিয়া জুড়েও আমাদের সুনাম নিয়ে আসতে হবে, সেটাই আমরা করবো। অনেক অনিয়ম আছে, অনেক ভিন্নতা আছে, অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই আছে, তো এখানে একটু অনিয়মের পরিমাণ বেশি। এই অনিয়মগুলোকে আমরা কিভাবে আনতে পারি, আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলা চেয়ারম্যান পদে থাকার জন্য, এই শব্দগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে, আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে, আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। আমরা আগামী মাসে, জানুয়ারি মাসে একটা তারুণ্যের উৎসব বলে
একটা উৎসব করতে যাচ্ছি। তো সেখানে আপনাদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, আপনাদের তরুণদের সামনে নিয়ে আসতে হবে। আলুর দাম নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, পণ্য মূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়েছে বাজারে, তবে সব পণ্যের দাম একসাথে কমা সম্ভব নয়। মুন্নাফ রশিদের প্রতিবেদন। গেল ৫ আগস্ট স্বৈরাচার পতন ও দেশের পট পরিবর্তনের পর সিন্ডিকেটের কবলে থাকা বাজারে বাড়তে থাকে সব ধরনের পণ্যের দাম। যে তালিকার শীর্ষে ছিল নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজ, ডিম আর আলু। গত আগস্টে কেজি প্রতি ৬০ টাকা দরের আলু হঠাৎ বেড়ে হয়েছিল ৮০ থেকে ৯০ টাকায়, তবে দাম কমে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ অবস্থায় ৪ সেপ্টেম্বর আলু আমদানিতে শুল্ক রেয়াত সুবিধার প্রজ্ঞাপন জারি করে এনবিআর। ৩০ নভেম্বর পর্যন্ত আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% বহাল রাখা হয়। তবুও দাম না কমায় আরও ১ মাস শুল্ক রেয়াত সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার। গেল কয়েক সপ্তাহে পেঁয়াজ ও ডিমের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও আলুর ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ অন্তর্বর্তী সরকার। বাজারে দেশি নতুন আলু আসার পরও দাম কমছে না কেন? ব্যবসায়ীদের সরল উত্তর, সরবরাহ কম। আমরা যেরকম কিনতেছি পুরাতনটা নতুনটা এখন একই কেনা, এতদিন নতুনটা কিনতেছিলাম যেভাবে কিনতেছিলাম তেমনি ব্যস্ত, কিন্তু এটার দাম মনে করেন কমে না। দাম না কমার কারণ এটা আমরা কিভাবে বলবো? যারা স্টক করে এরাই ভালো বলতে পারবে। আমরা এখান থেকে কিনে এখানে বেশি। পুরো আলু উঠতে তো এনে 15 দিন কি 1 মাস বাকি, তখন দাম আর থাকবে না, নামি যাবে। আমদানি উঠে গেলে দাম কমে যাবে। তবে আলুর দাম বৃদ্ধির বিষয়ে চ্যালেঞ্জের কথা স্পষ্ট করলেন অর্থ উপদেষ্টা। আর বাজার স্থিতিশীল রয়েছে বলে দাবি তার। আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ একটা বাজেটের দিকে দেখে, প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। বুধবারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তেল, মসুর ডাল ও এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে নতুন বছরের বই কেনা প্রসঙ্গেও সিদ্ধান্ত হয়। বিভিন্ন ধরনের সারে আমরা অনুমোদন করেছি। তারপরে আপনার এলএনজি, যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, ওটার জন্য করেছি পেট্রোলিয়াম কর্পোরেশন যারা আনবে। তৃতীয়ত আমরা যে মসুর ডাল, তেল, সয়াবিন অয়েল, পাম অয়েল, এইগুলো আমরা বলছি তাড়াতাড়ি পাঠ্য বইগুলো অতি দ্রুত আমরা চাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর পাঠ্য পুস্তক 1 তারিখে আজকে যেটা করছি সেটা অলরেডি তারা কাজ শুরু করেছে, কিন্তু আমাদের অনুমোদনের পর ওরা তো প্রেসকে বলবে। তা আপনাদের প্রেস তো অলরেডি অনেক ব্যস্ত প্রেস, ওটা চেষ্টা করব। বাজারে যাতে পণ্যের ঘাটতি না হয় সেজন্য ঘন ঘন ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক করা হচ্ছে বলেও জানান তিনি। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন, তবে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীদের। ফেসবুকে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা জানান। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআইপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। বিদ্যুৎ খাতে বিগত আওয়ামী লীগ সরকারের অসম চুক্তির খেসারত দিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে, অভিযোগ পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। এদিকে বিদ্যুৎ খাতে দুর্নীতি প্রতিরোধ এবং নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। বুধবার এনার্জি প্রসপারিটি কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন দুই উপদেষ্টা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। ভারতের আদানি গ্রুপের সাথে বিগত আওয়ামী সরকার চুক্তি করে 2017 সালে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট চাহিদার প্রায় 10% পূরণ করে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চমূল্য, বিদ্যুতের অস্বাভাবিক দাম ও বিপুল বকেয়ার কারণে চুক্তি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। কঠোর গোপনীয়তায় করা আদানির এই চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সম্প্রতি। গত সরকারের করা এই চুক্তির সমালোচনা করে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এই চুক্তি বাতিল করা চ্যালেঞ্জিং হলেও তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে, একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। এই খাতকে টেকসই করতে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আন্তরিক বলেও জানান তিনি। বেসরকারি উদ্যোগের পাশাপাশি গার্মেন্টস সহ ভারী শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ দেন উপদেষ্টা। যে আমাদের কতটুকুন সাশ্রয়ী হওয়া সম্ভব। আমাদের প্রত্যেকটা দালান এমন হয় যে এগুলোকে এরকম আর্টিফিশিয়াল আর ফলস সিলিং দিয়ে, ফলস ওয়াল দিয়ে আমরা কভার করে রাখি, তাহলে নাকি দেখতে সুন্দর লাগে। তারপরে আমাদের সকালবেলা, দুপুরবেলা, বিকেল 4টায় 5টায় যখন প্রচণ্ড রোদ থাকে তখনও আমাদেরকে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে প্রোগ্রাম করতে হয়। আমাদের সেদিকে মনোনিবেশ করা দরকার। এনার্জি কনজাম্পশন যদি আমরা প্রসপারাস হতে চাই, আমাদের লিমিটেশন বিবেচনায় নিয়ে আমার মনে হয় কনজাম্পশনের দিকে দৃষ্টি আনা দরকার। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অভিযোগ করে বলেন, অতীতে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছিল। নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে জমি বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার নির্দেশ দেন তিনি। Interim government came. So what we focused on is to remove those things that allowed the use of government machinery for corruption. So we have, as has been mentioned, that we have done away with the 2010 law, and then we have restored BARC, and also there are many other reforms that we are. এনার্জি প্রসপারিটি 2050-এর কনফারেন্সে অংশ নিয়ে টেকসই নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও সহজীকরণ করতে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার রীতিমতো যুদ্ধে নেমেছিল। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করতে হবে। সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে একথা বলেন তিনি। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো শক্তি যদি মনে করে তরুণ প্রজন্মকে বাদ দিয়ে দেশ পরিচালনা করবে তাহলে তারা ভুল করবে। বুধবার জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান নিয়ে আলোচনার সভায় কথা বলেন তিনি। আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হব, যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করছি। অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে, তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিব। তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা ও দ্বন্দ্বে চট্টগ্রামে প্রকৃত উন্নয়ন হয়নি। পরিকল্পিত উন্নয়নের জন্য চট্টগ্রামে নগর সরকার প্রয়োজন বলে মনে করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর হালি শহরে মহেশখালের সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, গত সরকারের সিদ্ধান্তে জলাবদ্ধতা নিরসন প্রকল্প সিটি কর্পোরেশনের পরিবর্তে সিডিএ বাস্তবায়ন করায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আরও জানাচ্ছেন হাজিরা শরীফ।
প্রাচ্যের রানী বন্দর নগরী নানা নামে পরিচিত হলেও বর্ষা মৌসুমে জলে ডুবে যায় দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে বাঁচাতে 2017 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 5,500 কোটি টাকার প্রকল্প নিলেও শেষ হয়নি এখনো। দফায় দফায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10,000 কোটিতে। খাল খনন সহ উন্নয়ন কার্যক্রম নিয়ে সিটি কর্পোরেশন আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ অবস্থায় চট্টগ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে নগর সরকার গঠনের দাবি নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের। এর আগে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীও বারবার এই দাবি তুললেও বাস্তবায়ন হয়নি। নগর সরকার হলে এক ছাতার নিচে থাকায় পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন হবে বলে মনে করেন বর্তমান মেয়র। নগর সরকার হলে হতো কি সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো দে ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা লাইক সিটি কর্পোরেশন, তাহলে সিটি কর্পোরেশন সব কিছু দেখভাল করতে পারতো এবং মেয়র যেহেতু গণতান্ত্রিকভাবে হয়েছে, মানুষের ভোটে হয়েছে, কাজে তার একটা অধিকার আছে সবাইকে দেখভাল করার। সো দ্যাট আমার মনে এভাবে যদি হতে পারতো তাহলে একটা পরিকল্পিত উন্নয়ন চট্টগ্রামে হতে পারতো। নগরীর হালি শহরের সবচেয়ে বড় 13 কিলোমিটার দৈর্ঘ্যের মহেশখালের সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করে মেয়র বলেন, বিগত 16 বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। নগরবাসীকে বিনোদনের পাশাপাশি খালগুলো পরিচ্ছন্ন রাখতে মহেশ খাল সহ 12টি উন্মুক্ত স্থানে ওয়াকওয়ে ও বসার ব্যবস্থা সহ সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। খালের পাড়ে কোনো বাণিজ্যিক স্থাপনা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র। খালের দুই পারে একটা গ্রিন ভিউজ থাকবে, ওয়াকওয়ে থাকবে, মানুষ ইনফ্যাক্ট এখানে হাঁটতে পারছে না, আমরা চমৎকার একটা ওয়াকওয়ে করে দিলে তারা খালের পাড়ে হাঁটতে পারবে, তারা সেখানে খালটাও একটা বিনোদনের জায়গা হিসাবে আমরা কাজ করছি। কোনো ধরনের দোকান, কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কোনো ধরনের এই ধরনের কমার্শিয়াল কিছু করুক কেউ, সেটা অ্যালাউ করব না। নগরীর বিভিন্ন খাল পলিথিন বর্জ্য ও ময়লা আবর্জনায় সংকীর্ণ হয়ে পড়ায় পানি নিষ্কাশনে সমস্যা হয়। এই অবস্থায় পর্যায়ক্রমে অন্যান্য খাল ও উন্মুক্ত স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে বলে জানান প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান। ওয়াকওয়ে, ফুটপাত, বসার জায়গা, গাছগাছালি দিয়ে সে যাতে বিকালবেলা সুন্দর করে এই জায়গাটা এনজয় করতে পারে। আমাদের এই ব্যস্ত নগরীতে যাতে শ্বাস ফেলা একটা জায়গা করার, তো আমরা বড় জায়গা পাচ্ছি না, ছোট ছোট যা পাচ্ছি সেগুলিকেই আমরা মানুষকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। একসময় চট্টগ্রামে প্রায় 70টির মতো খাল থাকলেও বর্তমানে অর্ধেকেরও অস্তিত্ব নেই। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রদর্শিত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল 11টায় সৈকতের লাবণী পয়েন্টে বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এর আগে সকাল 10টায় ট্রফিটি কিছুক্ষণের জন্য উন্মুক্ত করা হয় সাম্পানের ওপর। এ সময় দর্শনার্থীরা ট্রফিটি দেখতে ভিড় করেন। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণ পর্ব শুরু হয়েছিল আয়োজক দেশ পাকিস্তান থেকে। সেই ট্রফি এবার এলো সমুদ্র শহর কক্সবাজারে। 3 কেজি 100 গ্রামের এই ট্রফি প্রথমবারের মতো উন্মুক্ত করা হয় সাম্পানের ওপর। এরপর সৈকতের লাবণী পয়েন্টে বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে ট্রফিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। অরাধ্য এই ট্রফিটি চোখের সামনে দেখে অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। প্রিয় মুহূর্তটিকে বন্দি করে রাখেন মুঠোফোনে বা ক্যামেরায়। কক্সবাজারে বালুকা বেলায় বিরল এই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দর্শনার্থীরা। ইন্টারন্যাশনাল কোনো ট্রফি প্রথমবার আসলে হয়তো, তো অনেক দারুণ একটা অনুভূতি, কাছ থেকে দেখছি, ভালো লাগছে। অসাধারণ একটা অনুভূতি, যেটা বলে প্রকাশ করা যাবে না। যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় আরো বেশি ভালো লাগবে। খুবই লাকি মনে হচ্ছে নিজেকে যে এরকম আনএক্সপেক্টেড ছিল। কক্সবাজারে এই প্রদর্শনী ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ ও র্যাব। আমরা টুরিস্ট পুলিশ সহ র্যাব, জেলা পুলিশ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করছে। আর স্থানীয় লোকজন সব পাশাপাশি যে টুরিস্টরা তারা খুব উৎসুক, জনতা ভিড় করছে। দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্বে 16 থেকে 25 নভেম্বর পর্যন্ত ট্রফি ছিল পাকিস্তানে। আগামী 13 ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশেই থাকবে।
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে 12 ডিসেম্বর রাখা হবে এই ট্রফিটি। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। এখন কক্সবাজার। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ, পথে পথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। ধর্ম নির্বিশেষে সবাই আপনার এক, এই সার্বভৌমত্বে আমরা কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দিব না। বাংলাদেশকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র হবে এটা আমরা আমাদের জায়গা থেকে শক্ত হাতে এটা প্রতিহত করব। শেখ হাসিনার অনুপস্থিতিতে অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলতে বাধা নেই, প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে পরামর্শক টবি ক্যাডম্যান। We will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. সমতলের সঙ্গে পার্বত্য এলাকার ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান আন্তর্জাতিক পর্বত দিবসে প্রধান উপদেষ্টা। এবং নতুন আলু আসার পর নিয়ন্ত্রণহীন বাজার, দাম কমানো চ্যালেঞ্জিং বলছেন অর্থ উপদেষ্টা। কমারটা কেউ কিছু বলে না, 12টা বলবে, স্বাভাবিক অবশ্য 12টা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।